তোমার শ্বশুরের সাথে আমার প্রথম যেদিন দেখা হয় সেদিন এই কবিতা আবৃত্তি করে তিনি ভালোবাসা নিবেদন করেছিলেন। আমি পাত্তা দেইনি। ওরকম মস্তান রাজনীতিবিদকে কেই বা পাত্তা দিবে? মেয়েরাইতে গড়লেও আমার এসব পুরুষের প্রতি কোনো আকর্ষণ কাজ করতো না। যদিও তাকে আমি সেদিন প্রথম দেখেছিলাম, কিন্তু তিনি আমায় বহু আগেই দেখেছেন, এইটা বিয়ের পর জানতে পারি। সারা রাত জেগে নাকি সে এই কবিতাটা শুধু আমার জন্য লিখেছিল। বিয়ের পর এই কবিতাটি আমায় কবিতা সংগ্রহ ডায়েরিতে টুকে রেখেছিলাম। সে জানে না আমার মুখস্থ হয়ে গেছে এটা। আনাড়ি হাতের একেবারে খারাপ লেখেনি। রাজনীতি করে এইটুকু যে লিখেছে এটাই তো অনেক। তার হয়তো বা মনেও নেই এই কবিতার কথা, বহু আগের কাহিনী। মাথায় ছন্দ এসেছে আর লিখে ফেলেছে। কাগজটাও হারিয়ে ফেলেছে সম্ভবত, ভাগ্যিস আমি টুকে রেখেছিলাম। মানহা মন্ত্রমুগ্ধের মতো শাশুড়ির কথা শুনছিল। উর্মি ভূঁইয়া থেমে যায়, শাশুড়ির দিকে চোখ পড়তেই লক্ষ্য করল তার ঠোঁটের কোণে স্মিত হাসি। মানহার ঠোঁটেও হাসি। শাশুড়িকে স্মৃতিমন্থন করতে দেখে ভালো লাগছে তার। শ্বশুর শাশুড়ির কাহিনী শুনতে দারুণ লাগছে। সে চাচ্ছিল তার শাশুড়ি আরও কিছু বলুক, কিন্তু উর্মি ভূঁইয়া আর কিছু বললেন না। পাইপ দিয়ে গাছগুলোতে পানি দিতে লাগলেন। চেয়ারের উপর চোখ, হাত পা পিছনে বাঁধা অবস্থায় রক্তাক্ত হয়ে পড়ে আছে একজন। তার মাথা ও মুখ থেকে গলগল করে রক্ত পড়ছে। তার সামনেই পায়ের উপর পাতলে বসে আছে কেউ একজন। তার মুখশ্রী কঠিন। লোকটির পিছনে অনেকে দাঁড়িয়ে আছে। তার শিকারী নজর চেয়ারে বাঁধা ব্যক্তির উপর। ক্ষিপ্র গতিতে উঠে বাঁধা ব্যক্তিটির চুল মুঠো করে মুখ উপরে তুলে বলল, তুই আমার লোককে মেরেছিস? তোর এত বড় কলিজা কিভাবে হয়? বহুতবার বেড়েছিস তাই না? আমার প্রত্যেকটা চাল ভেস্তে দিচ্ছিস। তোকে টুকরো টুকরো করে কুত্তাকে খাওয়াবো, কুত্তার বাচ্চা। আমার সঙ্গে পাঙ্গা? চেয়ারে বাঁধা ব্যক্তিটি রক্তাক্ত ঠোঁট এলিয়ে হেসে বলল, বেশ করেছি। তুই যেমন আমার চাল ভেস্তে দিয়েছিস আমিও দিয়েছি, হলো না সমান সমান? বলে আবার হো হো করে হাসলো। সামনের লোকটি ব্যক্তিটির হাসির শব্দে জল বরাবর ঘুষি বসিয়ে দিল। ব্যক্তিটির হাসি তবুও থামল না। লোকটি ফিস ফিস করে বলল, বহু বছর আগে সম্পর্কে ফাটল ধরেছিল, মনে আছে নিশ্চয়ই? তোমাকে কিভাবে নাচাতে হয় সব আমার জানা আছে। তোর হেডম বের করব। আমার খেয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। তোকে পিস পিস করব শোয়ারের বাচ্চা। তোকে খুন করতে বলেছি, আর তুই আমার লোককে খুন করলি। তোকে দেখে নেব। ওকে, আই এম ওয়েটিং। আশপাশ থেকে গাড়ির আওয়াজে লোকটি তার দলবল নিয়ে ব্যক্তিটিকে শাসিয়ে চলে গেল। মানুষের পায়ের আওয়াজে চেয়ারে বাঁধা ব্যক্তিটি নড়ে চড়ে বসলো। একটু পরে কানি বাড়ি খেলো। কিলার জাত। মধ্যরাতে মারণ বাসায় এসেছে মাথায় ব্যান্ডেজ করে। মাহবুব আলম উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন। মাথায় আঘাত পেলি কি করে? মারণ ঘরে ঢুকতে ঢুকতে জবাব দিল। ওই হালকা অ্যাক্সিডেন্ট করেছি। নাসির উদ্দিন বললেন, হালকা অ্যাক্সিডেন্ট করেছো মানে? রাত বাজে একটা, তুমি রাতের বেলা কোথা থেকে এলে এরকম গুরুতর অ্যাক্সিডেন্ট করে? এত রাতে কোনো ভদ্র বাইরের পুরুষ বাইরে থাকে? খুন খারাপি করতে নামো নাকি এত মধ্যরাতে? মারণ গম্ভীর কণ্ঠে শুনল, কিন্তু কোনো প্রত্যুত্তর করল না। নাসির উদ্দিন বললেন, ভাগ্যিস মেয়েটাকে নাতি নিয়ে ঘুমিয়ে পড়তে বলেছিলাম, না হলে এর এই দশা দেখে কান্নাকাটি শুরু করতো। মেয়েটাকে জ্বালিয়ে খেলে এই ছেলে। ভাত খেয়ে চুপচাপ ঘুমিয়ে পারো। এত রাত পর্যন্ত বাইরে থাকা কি জন্য? কোনো কাজ কাম করো না, সারা দিন বাসে থাকবে, তা না টই টই করে বাইরে গিয়ে আকাম ঘটানো। কাজের কাজ কিছুই নেই, অকাজে এক্সপার্ট। বলে রুমে চলে গেলেন। মাহবুব আলম ছেলের দিকে কড়া চাহনি নিক্ষেপ করলেন। মারণ বাবার নজরকে পাত্তা না দিয়ে বেসিনে মুখ ধুয়ে ভাত বেড়ে খেতে বসলো। উফ, মাথায় ভালোই আঘাত পেয়েছে, ভাত চিবোতে কষ্ট হচ্ছে। নাসিরুদ্দিন হন হন করে হেঁটে এসে বললেন, এই ছেলে এই নাবাটা খেয়ে ঘুমিও। পথে মাস্তানি করতে কি গণপিটুনি খেয়ে এসেছে কে জানে, দোষ দিয়ে অ্যাক্সিডেন্টের। বলে আবারও রুমে চলে গেলেন। মারওয়ান মুখ কুচকে শ্বশুর নামক আজব চিড়িয়ার দিকে তাকিয়ে রইল। মাহবুব আলম ছেলের ভাত খাওয়া পর্যন্ত পাশে বসে রইলেন, সাথে টুকটাক আলাপও করলেন।
মারোয়ান রুমে ঢুকে দরজা বন্ধ করলো, মাথা ব্যথায় টনটন করছে। ধীরে ধীরে শার্ট পাল্টিয়ে বিরক্ত মুখে কনুইয়ে মলম লাগালো। নিঃশব্দে খাটে শুতে নিলে দেখলো নিশাত তার জায়গায় শুয়ে আছে। ছেলেকে দেয়ালের পাশে কোলবাড়ি দিয়ে বর্ডার দিয়ে রেখেছে। মারোয়ান একটা নিঃশ্বাস ফেলে খুব সাবধানে নিশাতকে বিছানার মাঝ বরাবর এগিয়ে দিল। নিশাত হালকা নড়ে উঠল। মারোয়ান কোনো শব্দ না করে ছেলেকে চুমু খেয়ে নিশাতের পাশে শুয়ে পড়ল। ঘুম একটু গাঢ় হতেই বুকের উপর কারো ভার টের পেল। ঘুমের মধ্যেও বুঝতে পারল কি এটা। নিশাত ভোরে ঘুম থেকে উঠে দেখলো মারোয়ানের পাশটা ফাঁকা। লোকটা রাতে আসেনি বাসায়। বাবা আব্বা বাসায় থাকলেও খামখেয়ালিপনা দেখাতে হবে তার। নিশাত চিন্তিত ভঙ্গিতে অজু করে নামাজে দাঁড়ালো। নামাজ শেষে দোয়া দরুদ পাঠ করে কুরআন তিলাওয়াত করলো। কেমন যেন লাগছে তার। আল্লাহর কাছে অব্যক্ত কথাগুলো পেশ করে রান্নাঘরে গিয়ে দেখলো মারোয়ান চা খাচ্ছে, মাথায় ব্যান্ডেজ। নিশাত মারোয়ানের মাথায় ব্যান্ডেজ দেখে আতঙ্কিত গলায় এগিয়ে এসে বলল, আপনার মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে? মারোয়ান চা খেতে খেতে বিরক্ত হলো, চোখ কঠিন করে বলল, এত চিৎকার চেঁচামেচি করার কি হয়েছে? সামান্য আঘাত, এমন ভাব করছো যেন মরে গেছি। মরলে 2-1 দিন কেঁদে আরেকটা ভালো দেখে বিয়ে করে ফেলো। তোমার বাপ তো আছেই তককে তককে। কোন দিন আমি খালাস হব আর তিনি তোমাকে ভালো একটা ঘরে বিয়ে দিয়ে উদ্ধার করবেন। নিশাতের চোখ ছলছল করে উঠল। এত বড় একটা কথা বলতে পারলো এই লোকের আটকালো না। আঘাত পেয়ে এসেও তার সাথে মেজাজ দেখানো হচ্ছে। নিশাতের ভারী রাগ হলো। একটা কথা বলবে না এই লোকের সাথে। কেউ তাকে পাত্তা না দিলে ন্যাকামি করার সময় নেই। ভেবেছিল কিভাবে আঘাত পেয়েছে জানবে, এখন জানার কোনো ইচ্ছে নেই। সে চুপচাপ গম্ভীর মুখে সকালে নাস্তা বানাতে লেগে গেল। মারোয়ান একবার নিশাতকে দেখে চা শেষ করে কাপ রেখে বেরিয়ে গেল। নিশাত চায়ের কাপ ধুয়ে রেখে দিল। শ্বশুর ও বাবার জন্য চায়ের পানি বসিয়ে দিল। সকালে ওনাদের হালকা চা বিস্কুট দিতে হয়। জিনা তার স্টাডি রুমে বসে পেপার পড়ছে আর কফি খাচ্ছে। তার নীল চোখ দুটো প্রথম দেখাতেই সবার নজর কাড়ে। এক ধরনের ঠান্ডা নিরপেক্ষতা বিরাজ করে সেখানে, যা তাকে আরও রহস্যময় করে তোলে। সংবাদপত্র ঘেঁটে দেশের নিত্যদিনের হালচাল দেখে রেখে দিল সে। ফোন ঘেঁটে কারো নম্বরে ডায়াল করলো। ওপাশ থেকে কল উঠালে বলল, আধাম স্পিকিং। আপনি আজকে ইন্টেলিজেন্স ইউনিটে থাকবেন মিস্টার মুনতাজির? নো, আই এম সিক। গতকাল আমি ছিলাম, বাট আপনি ছিলেন না। ব্যাড লাক। ওকে, নো প্রবলেম। আই এম ইগারলি ওয়েটিং ফর ইউ। টেক কেয়ার অফ ইউর হেলথ। থ্যাঙ্কস মিস্টার আধাম। রাত 1:30। বেশ পুরনো দ্বিতল বাড়ির সামনে একটি জিপ গাড়ি দাঁড়ানো। বাড়িটির ভিতরে জঙ্গলে আবৃত। কেউ থাকে না বিধায় পুরো বাড়িটা ভৌতিক আবহ তৈরি করে আছে। অন্ধকারে বিলীন বাড়িটি। ঢুকতে গেলেই ভ্যাবসা মেরমেরে একটা অদ্ভুত তীব্র গন্ধ নাসারন্ধ্রে বাড়ি খায়। পুরনো স্যাঁতসেঁতে দেয়াল জুড়ে রক্তের দাগ শুকিয়ে আছে। জিনান আধাম খুবই সূক্ষ্ম নজরে দেয়ালটি পর্যবেক্ষণ করলো। হাতে গ্লাভস, মুখে মাস্ক, চোখে নাইট ভিশন গগলস। গ্লাভস পরা হাতে ইউভি টর্চ লাইট জ্বালিয়ে শুকনো রক্তের পরিমাণ করে ফেললো। তার অভিজ্ঞ চোখজোড়া পুরো রুমকে স্ক্যান করে ফেললো মুহূর্তের মধ্যে। পোর্টেবল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাহায্যে আসবাবপত্র, জানালা সবকিছু দক্ষ হাতে স্ক্যান করে গভীর ভাবনায় মগ্ন হয়ে গেল সে। জিনান রুম থেকে বেরিয়ে দেখলো মুনতাজির জায়েদ একটা কাঠের দরজা পোর্টেবল স্ক্যানার দিয়ে স্ক্যান করছে। জিনান তার পাশে গিয়ে দাঁড়িয়ে শুধালো, ডিড ইউ ফাইন্ড এনিথিং মিস্টার মুনতাজির? মুনতাজির গম্ভীর মুখে বলল, ইয়েস। এবার মনে হয় অপরাধী খুব সহজেই ধরা পড়ে যাবে। জিনান নিজের লং কোটে হাত ঢুকিয়ে মাথা নাড়িয়ে বলল, খুনি খুবই বোকামি করেছে, বুঝলেন? খুনের চিহ্ন মুছতে কোনো পদক্ষেপই নেয়নি। মুনতাজির রহস্যময় ভঙ্গিতে হেসে বলল, হুম, তার আস্তানাই এটা। তাই ভেবেছে নিজের আস্তানা সাফ করে কি হবে। প্রতিদিনই তো এখানে তার পদধূলি পড়ে। আমরা যে তার এই গোপনীয় আস্তানায় পেয়ে যাব, বেচারা বলছেন। খুবই দুঃখজনক। জিনান কৌতুকপূর্ণ কথায় হালকা ঠোঁট বাঁকালো। নিয়জ পিছন থেকে বলল, খুনিকে এবার শীঘ্রই আমাদের ডেরায় নেয়ার পালা। কি বলেন মিস্টার জিনান অ্যান্ড মুনতাজির? জিনান আধাম ও মুনতাজির জায়েদ একই সাথে উত্তর দিল। ইয়েস মিস্টার নেওয়াজ। উভয় একসাথে বলায় তিনজন গম্ভীরভাবে হেসে উঠল। আলো আধারির ওই বাড়িটি যেন তাদের হাসিতে ভৌতিক রহস্যময়তা ছড়িয়ে দিল।
বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। রাত 8টার একটু কম বেশি হবে। নিশা দ্রুত হাতে খিচুড়ি আর গরুর গোস্ত রান্না করছে। স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছিল সে। রান্না করা হয়নি, সকালে রান্না করে গিয়েছিল, সেটাই দুপুরে খেয়েছে বাবা ও শ্বশুর। মারণ ঘরে নেই। এই বৃষ্টির মধ্যে লোকটা কোথায় গিয়েছে কে জানে। ইদানিং লোকটা কেমন রহস্যময় আচরণ করে, কোনো কথাই তেমন বলে না, বেশিরভাগ সময় বাহিরে থাকে। যদিও আগেও থাকতো, তবে ইদানিং একটু বেশি বাহিরে বাহিরে থাকছে। 1 সপ্তাহ আগে অ্যাক্সিডেন্ট করে একদণ্ড ঘরে থাকেনি। একদিন কোনো রকম একটু রেস্ট নিয়ে টোটো করতে বাহিরে বেরিয়ে পড়েছে। কি যে এত বাহিরে কে জানে। এসব ভাবতে ভাবতে গরুর গোস্ত কষাতে মনোযোগ দিল। মাহবুব আলম রান্নাঘরে ঢুকে দেখলে নিশা তাড়াহুড়ো করে রান্না করছে। তিনি এগিয়ে এসে বললেন, কি রাঁধছ মা? দারুণ সুগ্রাম বেরিয়েছে তো। এই তো আব্বা, খিচুড়ি করছিলাম। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করে আপনার ছেলে আর নাতি। নিশাতের কথা শুনে মাহবুব আলম নিশাতের পাশে দাঁড়িয়ে গোস্ত কষাতে লাগলো। তার খিচুড়ির সাথে ভীষণ ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, কিন্তু নিশাতের কষ্ট হবে ভেবে কিছু বললেন না তিনি। গোস্ত কষাতে কষাতে নিশাত খেয়াল করলো মাহবুব আলম উসখুস করছেন। গোস্ত কষানো হলে গোস্তে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে মাহবুব আলমের দিকে চেয়ে বলল, কিছু বলবেন আব্বা? মাহবুব আলম ইতস্তত করতে করতে বললেন, না কিছু না, ওই আগামীকাল বাড়ি চলে যাব তো, নাতিটার জন্য মন পুড়বে। এত মায়া লাগায় বাচ্চাটা, ভুলতে পারি না। নিশাতে নিজেরও ভীষণ খারাপ লাগছে। আগামীকাল বাবা শ্বশুর কেউ থাকবে না, চলে যাবে ভাবতেই বুকটা কেমন কামড়ে ধরছে। নিশাত কত অনুরোধ করলো, কিন্তু তাদের কাজ রয়েছে, তাই চাইলেও থাকা সম্ভব নয়। নিশাত দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি রুমে যান আব্বা, আমি ঝটপট রেডে আপনাদের খেতে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। বলেই আবার ব্যস্ত হয়ে পড়ল রান্নায়। মাহবুব আলম তা দেখে বললেন, এত তাড়াহুড়ো কেন মা? খেতে তো দেরি আছে। একটু আগে সন্ধ্যার নাস্তা করলাম, পেট ভরা। ধীরে ধীরে রান্না করো, অত তাড়াহুড়ার কিছু নেই। বলেই তিনি রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। নিশাত আবারও রান্নায় মনোযোগ দিল। কাক ভেজা হয়ে বাসায় ফিরল মারওয়ান। জামা কাপড় ভিজে জবজবে হয়ে আছে। বাসায় ঢুকেই গোসল করতে চলে গেল। খানিক পরে নিশাত পাটিতে খিচুড়ি, গরু ভুনা, সালাদ, লেবু এনে রাখলো। নাসিরুদ্দিন মাহবুব আলমকে ডেকে এনে প্লেটে খিচুড়ি বেড়ে দিচ্ছে। নাসিরুদ্দিন তা দেখে বললেন, টোটো কোম্পানি ম্যানেজারটা কই? দেখলাম ভিজে টিজে এলো। তা ভবগুড়ের চাকরি কেমন চলছে তার? তাকে তো দেখাই যায় না। বহুত উচ্চপদস্থ কর্মকর্তা কিনা? নিশাত কিছু বলল না। বাবা শ্বশুরের পাতে সালাদ, লেবু টুকরো উঠিয়ে দিল সে। মাহবুব আলম বললেন, নাতি কই রে মা, খাবে না? ও ঘুমাচ্ছে আব্বা, ওর বাবার সাথে খাবে। মাহবুব আলম একটু মন খারাপ করেই বললেন, ও ঘুমাচ্ছে? নাতিটাকে আবার কবে না কবে দেখতে পাবো। বলেই দীর্ঘশ্বাস ফেলেন। নিশাত উঠে রান্নাঘর থেকে একটা প্লেট এনে মাহবুব আলমের সামনে রাখলো। মাহবুব আলম প্লেটে তাকিয়ে দেখলেন ইলিশ মাছ ভাজা, পাশে বড় বড় ইলিশ মাছের ডিমও ভাজা, শুকনো মরিচ। তার চোখ চকচক করে উঠল। তিনি চট করে নিশাতের দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, ইলিশ মাছ? নিশাত একটু হেসে বলল, আপনার ছেলে নিয়ে এলো, ভাবলাম টাটকা টাটকা ভেজে দিই, খিচুড়ির সাথে দারুণ জমবে। আপনি, আপনার ছেলে, নাতি সবার তো আবার ইলিশ মাছ পছন্দের, তাই গরম গরম ভেজে আনলাম। নিন, বিসমিল্লা বলে খাওয়া শুরু করুন। বলেই এক টুকরো ইলিশ মাছ ও মাছের ডিম শ্বশুরের পাতে তুলে দিল নিশাত। নাসিরুদ্দিন গালে হাত ছেঁকিয়ে বললেন, হ্যাঁ, সব মাহবুব আর মাহবুবের আওলাদদের জন্য। আমি তো দুধ ভাত। মাহবুব আলম হেসে নিজের পা থেকে অর্ধেক ডিম ভেঙে বললেন, তুই দুধ ভাত হতে যাবি কেন? যে এমন আস্ত রত্নের জনক, সে কি করে দুধ ভাত হয়? বলেই দুই বন্ধু নামক বেয়াই হেসে দিলেন একযোগে। নিশাত হেসে নাসিরুদ্দিনের পাতে মাছ ডিম তুলে দিল। দুই বন্ধু গল্প করতে করতে বেশ আরাম করে তৃপ্তি নিয়ে খেতে লাগলো। নিশাত তাদের তৃপ্তি নিয়ে খেতে দেখে নিজেও তৃপ্তি পেল। নিজেদের রুমে খাবারের প্লেট নিয়ে ঢুকলো নিশাত। দেখলো দুই বাপ ছেলে ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। মারওয়ানের মাথায় ব্যান্ডেজ এখনো বিদ্যমান, রক্তে ভিজে আছে ব্যান্ডেজ। এই অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন বাহিরে যেতে হবে কেন তার? কাজ করিস না, ঘরে থাকবি, তা না বাহিরে বাহিরে গিয়ে শরীর খারাপ করে আসিস। কি ক্লান্তি দেখাচ্ছে মুখশ্রী। ক্লান্তিতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছে লোকটা। ভারী মায়া লাগলো তার।
প্লেটটা টেবিলে রেখে মারওয়ানের মাথার কাছে বসলো নিশাত। ব্যান্ডেজের উপরে হালকা করে হাত ছুঁয়ে দিল। জেগে থাকলে তাকে ছুঁতেও দেয় না, এমন খিটমিট শুরু করে যেন সে ছুঁয়ে দিলে ব্যথা আরও বেড়ে যাবে। ইস, কতটা গভীর ক্ষত হয়েছে, কিভাবে যে অ্যাক্সিডেন্ট করলো এখনও ক্ষত শুকায়নি। ওষুধ নিয়মিত খাচ্ছে, তবুও ক্ষত তেমন একটা সারেনি। এত গভীর ব্যথা নিয়েও দিব্যি ঘুরে ঘুমাচ্ছে। সে হলে তো 1 মাসেও বিছানা থেকে উঠতে পারতো না। এসব ভেবে কিছুক্ষণ ওই রুক্ষ চেহারার দিকে তাকিয়ে আস্তে আস্তে ডাকতে লাগলো। শুনছেন? খাবেন না? উঠুন দ্রুত। মারওয়ান ঘুমের মধ্যে বিরক্ত হয়ে অন্য পাশে ঘুরতে নিলে নিশাত তাকে বাধা দিয়ে বলল, উঠুন উঠুন, খিচুড়ি রান্না করেছি, গরম গরম খেয়ে নিন, না হলে মজা লাগবে না। আপনার হাতে খাবে বলে নাওহানো খায়নি। ছেলে খায়নি শুনে মারওয়ান বিরক্ত হয়ে চোখ খুলল। মাথা ভার হয়ে আছে। উঠতে গেলে নিশাত সাহায্য করতে চাইলে মারওয়ান তাকে সরিয়ে দিল। নিজেই উঠল। ক্ষততে টান লেগে মাথা ব্যথায় খিচে উঠল। ব্যথায় মারওয়ানের মুখ কুচকে গেল, তবুও ব্যথা সূচক একটা শব্দও করল না সে। চুপচাপ বাথরুমে গিয়ে মুখ ধুয়ে বের হলো। এর মধ্যে নিশাত ছেলেকে উঠিয়ে ফেলেছে। বাচ্চাটা মায়ের কোলে বসে ঘুম ঘুম চোখে বাবার দিকে চেয়ে ডাকলো। বাবা। মারওয়ান ডাক শুনে ছেলের দিকে তাকিয়ে একটু হাসলো। নাহন ভেবেছে বাবা এসে তাকে কোলে নিবে, কিন্তু তা না হয় মায়ের দিকে চাইলো। নিশাত ছেলে চাহনি দেখে বলল, বাবার অসুখ আব্বা ভালো হয়ে গেলে আপনাকে কোলে নেবে কেমন? অসুখ? জি অসুখ। গত 7 দিন ধরে নাহন প্রায় এই কথাটা শুনেছে যে বাবার অসুখ। বাবা আগের মতো দুষ্টুমি করে না, মজা করে না তার সাথে। অসুখ মানেই এখন তার কাছে অনেক বড় কিছু। অসুখ হলে বাবা কথা বলে না। নাহনের এটা মোটেও ভালো লাগে না। মায়ের গলা জড়িয়ে ধরে ছলছল নয়নে বলল, অসুখ পুচা, বাবা কথা বলেন না, অসুখকে চলে যেতে বলো। নিশাত ছেলেকে জাপটে ধরে বাথরুমে নিয়ে এসে বলল, অসুখ সময় হলে চলে যাবে, বাবা তখন অনেক কথা বলবে, আদর করবে, কেমন? নাহন মায়ের কথা শুনে মাথা নাড়ল। নিশাত ছেলের মুখ ধুয়ে দিয়ে বাথরুম থেকে বের হলো। মারুন খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। নিশাতের কথার আওয়াজে চোখ খুলল। নিশাত ছেলেকে বিছানায় দাঁড় করিয়ে একটা গামছা মারওয়ানের সামনে বিছিয়ে দিল। টেবিল থেকে প্লেট এনে মারওয়ানকে দিল। প্লেট হাতে তুলে মারওয়ান নাহনের দিকে তাকিয়ে বলল, এদিকে আয়, কবুতরের ছাও। নিশাত তা শুনে বলল, ওকে আমি খাইয়ে দিব না, আপনি খান। মারওয়ান সেই কথা তোয়াক্কা না করে নাহনকে আবারও ডাকলো। ওই পান্ডা, ডাকলাম না? নাহন বাবার ডাক শুনে লাফাতে লাফাতে মারওয়ানের কাছে এলো। মারওয়ান ছেলেকে নিজের ভাঁজকৃত পায়ের উপর বসিয়ে খিচুড়ি খাওয়াতে লাগলো। ইলিশ মাছের ডিম মুখে দিলে নাহন মাথা নাড়িয়ে বলল, মুজা মুজা। বাবা ছেলের কাণ্ড দেখতে দেখতে নিষেধ গ্লাসে পানি ঢেলে দিল। সেও বাপ বেটার পাশে বসে 4টে খেয়ে নিল। খাওয়া শেষে মারওয়ানকে বলল, ঔষধ দিব? মারওয়ান বিরক্ত হয়ে বলল, ওসব বড় বড় ট্যাবলেট খেতে ভালো লাগে না। নিশাত ঔষধ এনে বলল, অসুখ যখন বাঁধিয়েছেন ভালো না লাগলেও খেতে হবে। বলে মারওয়ানের হাতে ট্যাবলেটগুলো দিল। নাহন পাশে বসে বাবার হাতে এত বড় বড় ওষুধ দেখে বলল, এগুলো কি? মারওয়ান পা নাড়িয়ে বলল, ট্যাবলেট। নাহন ঘাড় কাত করে বলল, তেলবেল কি? ওষুধ, অসুখ হলে খায়। ওষুধ নাহনেরও অপছন্দ। অসুখ হলে মা যখন তাকে ওষুধ খায় তখন তার ভালো লাগে না। তাই সে ফুলো ফুলো গাল আরো ফুলিয়ে মাথা নাড়াতে নাড়াতে বলল, তেলবেল একটু মজা না। মারওয়ান ছেলের কথা শুনে বলল, ঠিক বলেছিস, পুরাই ফালতু। নাহন হাত নাড়িয়ে বলল, লাই পালতু। কথাটা শুনে মারওয়ান ছেলের নাক টিপে দিয়ে ট্যাবলেটগুলো গলধক্কন করলো। তারপর বালিশে মাথা ঠেকিয়ে চোখ বুঝলো। নিশাত ছেলেকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমের দেশে তলিয়ে গেল। মাঝরাতেই তীব্র উত্তাপে নিশাতের ঘুম ছুটে গেল। ঘুম ভাঙতেই খেয়াল করলো মারওয়ান তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরা। নিশাত একটু অবাকই হলো। সচরাচর ঘুমের মধ্যে জড়িয়ে ধরে না মারওয়ান। মারওয়ানের মুখ তার গলার কাছে, মনে হচ্ছে গলাটা পুড়ে যাচ্ছে। নিশাত ঘুরে মারওয়ানের কপালে হাত দিল। গরমে পুড়ে যাচ্ছে শরীর, মৃদু কাঁপছে দেহটা। শীত করছে দেখে ঘুমের মধ্যে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। চোখ মুখ শুকিয়ে গেছে। নিশাত নিজেকে ছাড়িয়ে কম্বলে নিয়ে মারওয়ানকে গায়ে দিল। থার্মোমিটার দিয়ে মেপে দেখলো জ্বর 104 ডিগ্রি। বেশ চিন্তিত হলো নিশাত। মাথায় ব্যান্ডেজ থাকায় জলপট্টি দিতে পারল না সে। না পাইনে মারওয়ানকে একটু জাগিয়ে ওষুধটা খাইয়ে দিল। বিছানায় শুয়েও সারা রাত আর ঘুম এলো না নিশাতের। এত জ্বর নিয়েও কোনো রকম টু শব্দ ছাড়া কিভাবে একটা মানুষ থাকতে পারে? এ কি মানুষ নাকি রোবট?
কোনো অনুভূতি নেই এ লোকের। সারা রাত না ঘুমিয়ে একটু পরপর কপালে হাত দিয়ে দেখলো জ্বর কমেছে কিনা। চোখে ঘুম থাকলেও জ্বর পড়ে থাকা অসুস্থ লোকটার জন্য পুরো রাত চোখের পাতা এক করতে পারল না সে। ভোরের দিকে জ্বর হালকা কমে ঘাম ছেড়ে দিলে নিশাতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। সকাল থেকে ইহাবের মেজাজ আজকে চড়া। সাধারণত ইহাব রাগে না, কিন্তু রেগে গেলে মেজাজ হারিয়ে ফেলে। সকাল সকাল কি নিয়ে যেন তুমুল কথা কাটাকাটি হয়েছে ফোনে। মানহা ইহাবকে এই প্রথম এত রাখতে দেখেছে। তার কাছে ভয়ঙ্কর লাগছে লোকটাকে, যে বর্তমানে ঘরের মধ্যে পায়চারি করতে করতে ফোন কানে নিয়ে সামনে চিল্লিয়ে যাচ্ছে। উর্মি ভূঁইয়া দুজনের নাস্তা তার হাতে ধরিয়ে উপরেই খেতে বলেছেন, তাই নাস্তা হাতে বর্তমানে রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে সে। এদিকে ইহাব ফোন কেটে ঢিল দিয়ে বিছানায় ছুঁড়ে মারল। রাগে শরীর জ্বলছে তার, একটা কাজও ঠিক করে করতে পারে না। যা করতে বলে সব ঘেটে মুড়িঘণ্ট বানিয়ে ফেলে। মানহাকে দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা? এরকম খাম্বার মতো প্লেট হাতে দাঁড়িয়েছো কেন? মানহা একটু ঢোকিলে সাহস সঞ্চার করে বলল, নাস্তা এনেছিলেন। তো টেবিলে রাখো। এরকম দরজার সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকার মানে কি?